হ্যালো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এইচএস পরীক্ষা রিসেন্টলি হলো। তো এইচএস এর কেমন কি কোশ্চেন পেপার ছিল সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো এই হচ্ছে আমাদের এইচএস এর ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোশ্চেন, সেটা নিয়ে একটু আলোচনা করা হোক। তো প্রথম প্রশ্ন কি আছে? অবসর অবসর জিনিসটা কি? অবসর হচ্ছে সময়সীমা। সবাই জানো যে আমরা 60 বছর 65 বছর কোনো হয়ে গেলে আমরা সময়সীমা অবসর নিতে হয়। তো অবশ্যই ধারণা হবে না, কার্যকলাপ হবে না, দুঃসাহসিকতা হবে, সময়সীমাই ধরা হবে। এসওপি, এসওপি এর পূর্ণরূপ বা ফুল ফর্মটা কি? এসওপি হচ্ছে কোনো হোটেলে কোনো একটা প্রসিডিওর, যে না হলো হোটেল বা কোনো প্রতিষ্ঠানের কোনো একটা অবস্থা, মানে কাজকর্ম যেটা সবাইকে সমানভাবে করতে হবে, সবাইকে সেটা ফলো করতে হয়। সেটা কি জিনিস? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এই জিনিসটা করতে হয়, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই লাগে এটা। হোটেলের প্রচার এবং সম্ভাব্য অতিথি আকর্ষণ করার জন্য কোন বিভাগের উপর দায়িত্ব থাকে? তো এইটা যার বিভাগের উপর দায়িত্ব থাকে সেটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। তোমরা জানো সেলস অ্যান্ড মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে সেলস বা মার্কেটিং আমরা জানতে পারি। মার্কেটিং মানে জানা, যে আকর্ষণ করছে, এই জিনিসগুলোর উপর কিন্তু নির্ভর করে। তো চলো পরের পৃষ্ঠায় আমরা যাই। নেক্সট, একজন ভারতীয় উদ্যোক্তা দ্বারা প্রতিষ্ঠিত প্রথম ভারতীয় হোটেল কোনটি? তো অবশ্যই প্রথম ভারতীয় আমাদের টাটা গ্রুপ, যেটাকে বলছি। তো তাজমহল প্যালেস মুম্বাই, এটা হচ্ছে প্রথম যে 5 স্টার হোটেল যেটি ভারতে উৎপন্ন হয়, মানে ভারতে প্রতিষ্ঠান করা হয়। এছাড়া আমরা যদি দেখি ওবেরয় গ্র্যান্ড অনেক পরে হয়েছিল কলকাতায়। হায়াত রিজেন্সি পরে, হায়াত রিজেন্সি কিন্তু বিদেশি কোম্পানি, ভারতীয় কোম্পানি নয়। এরপর আমরা আসি সুন্দরবন। সুন্দরবন কোন ধরনের পর্যটনের জন্য বিখ্যাত? সুন্দরবন পর্যটনের জন্য বিখ্যাত সেটা হচ্ছে ইকো ট্যুরিজম। ওটা রুরাল ট্যুরিজম হবে না, স্পোর্টস ট্যুরিজম, যেমন খেলাও কিছু হয় না, রিলিজিয়াস কোনো ধর্মীয় ব্যাপারও থাকে না, বাট ইকো ট্যুরিজম জিনিসটাকে আমরা বলি সেই জিনিসটা, কারণ বন্যপ্রাণী সংরক্ষণ করা, ঠিক আছে, ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে আমরা ভারসাম্যটাকে রাখা। তো এর কারণে আমরা ইকো ট্যুরিজম কিন্তু বলছি। অতিকে ফিডব্যাক ফর্ম কখন দেওয়া? তো ফিডব্যাক ফর্মটা কি? ফিডব্যাক ফর্ম হচ্ছে এমন কোন একটা ফর্ম যেটি আমরা সার্ভিস বা হোটেল বা কোনো রেস্টুরেন্টে গেলে সেটি সার্ভিস কেমন হচ্ছে বা তাদের ব্যবহার কেমন, খাবার দাবার কেমন, সেটা সম্বন্ধে একখানা গেস্টদের একটা ওপিনিয়ন নেওয়া হয়, বা গেস্টদের থেকে জানা হয় যে কেমন লাগলো তাদের ব্যবহার, খাবার দাবার, আচার বিচার কি লাগলো। তো অবশ্যই সেটা আমাদের কখন দেওয়া উচিত? সবসময় বিল মেটানোর সময়, মানে শেষে দেয়, কেউ প্রথমে দেয় না। রেস্টুরেন্টে প্রবেশ করার সময় কেউ দেবে না, কারণ জানতেই পারবে না, আগে তো বসে খেতে হবে। খাবারের সময় ওই জিনিসটা হবে না। তো ওই হচ্ছে ব্যাপার, বোঝাতে পারলাম আশা করি। এরপর হচ্ছে অন্যদের সাথে কাজ করার ক্ষমতাকে বলা হয় কি? বলা, অন্য মানে একটা টিম হিসেবে কাজ করে। তো আন্তঃব্যক্তিক দক্ষতা হবে না, ঐকান্তিকতাও হবে না, উদ্যোগও হবে না। উদ্যোগ মানে কোনো কিছু কাজ করতে যাওয়া, বাট অন্যের সাথে কাজ করার যে ক্ষমতা তাকে বলা হয় সাংগঠনিক দক্ষতা, মানে সবার সাথে মিলেমিশে কাজটা করা। এরপর একটা পেজ, সেটা হচ্ছে কোন দেশ সাফারি পর্যটনের জন্য বিখ্যাত? এইটা আমরা যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে আমরা কেনিয়া। আমরা বেস্ট হচ্ছে বতসোয়ানা, বাট বতসোয়ানা এখানে নেই জিনিসটা, আফ্রিকান কান্ট্রি। তো আফ্রিকান কান্ট্রি কেনিয়াই ধরা হচ্ছে, তো কেনিয়াটাই ভালো হবে, মানে বেস্ট আনসার। আইআরসিটিসি ওয়েবসাইট থেকে কি সংরক্ষণ করা? তো আইআরসিটিসি আমরা জানি একটা রেলওয়ে অ্যাপ বা ওয়েবসাইট। এখান থেকে শুধুমাত্র ট্রেনের টিকিটই আমরা বুক করতে পারি। এক্সেল স্প্রেডশিট ব্যবহারের সময় নিচের কোন চিহ্নটি সূত্রটিকে ব্যবহার করতে? এক্সেল জানি এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেল যেটা আছে। তো এমএস এক্সেল যেটা আমরা বুঝি, মাইক্রোসফট এক্সেল বলে একটা জিনিস আছে, বা আমরা যেটাকে স্প্রেডশিটও বলি, ঠিক আছে, একটা আমাদের সফটওয়্যার যেটি কম্পিউটারে বিভিন্ন রকম হিসাব নিকাশ করতে সাহায্য করে। এইটির একটাই ফর্মুলা, এখানে যা যা আছে একটাই ফর্মুলা কাজ করে, ফর্মুলাকে ইকুয়াল টু বসাতে হবে। তো সঠিক উত্তর সি। এইবার আমরা আসবো যে বর্ণনামূলক বা বিষয় ভিত্তিকের উপর, ঠিক আছে। দুটি জনপ্রিয় জাতীয় জাদুঘরের নাম বলতো। ইন্ডিয়ান মিউজিয়াম যেটা আছে আমাদের কলকাতা অবশ্যই আছে, এছাড়া বিভিন্ন রকম মিউজিয়াম বলেই তো, দিল্লি মিউজিয়াম বা বিভিন্ন রকম মিউজিয়াম আমরা জানতেই পারি। গণপর্যটন বলতে কি বোঝো? গণপর্যটন বলতে, গণ বলতে কি একাধিক, মানে অনেক সারে, 200-300 হারে, যে আমাদের রিসেন্টলি আমাদের যেটা কুম্ভ মেলা যেটা হলো, ওটা কিন্তু এক ধরনের গণপর্যটন। তো এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি। একটি হোটেলের ট্রাভেল ডেস্কের ভূমিকা দেখুন। ট্রাভেল ডেস্ক জিনিসটাকে, ট্রাভেল ডেস্ক হচ্ছে হোটেলে ঢুকতেই যে আমাদের ডেস্কটা থাকছে, এবং সেখানে আমাদের কি বিভিন্ন রকম সহায়তা করার জন্য বসে আছে। সহায়তা বিভিন্ন রকম হতে পারে, রুমে এন্ট্রি করা, রুম বুকিং, রেস্টুরেন্টে যাবে, বা বিভিন্ন রকম যে হোটেলে কাজগুলো থাকে, সে ট্রাভেল ডেস্ক তার বিভিন্ন রকম কাজ করতে হতে পারে। রুমের বুকিং করা, রেস্টুরেন্টটা কোন দিকে, বা কোনো কিছু বিয়ের ফাংশন পারপাসে, ম্যারেজ মানে ম্যারেজের জন্য
কোনো ব্যাংকোয়েট বুক করা, বিভিন্ন কাজ হতে পারে, এখানে অনেক কাজই বলা যেতে পারে। তো আমি এটা ট্রাভেল ডেস্ক সম্বন্ধে তোমাদের একখানা ছোট্ট করে তোমাদের আইডিয়া দিয়ে রাখলাম। এবার হচ্ছে ব্যবসায়িক পর্যটন বলতে কি বোঝো? ব্যবসায়িক পর্যটন বলতে আমরা সেইগুলোকে বলি কোনো একটি ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যখন গমন করে ব্যবসার কারণে, হয়তো হতে পারে কোনো বিজনেস মিটিং আছে, বা কোনো একটা ব্যবসাকে প্রমোট করতে যাচ্ছে, বা ব্যবসাটাকে বাড়াতে যাচ্ছে, বিভিন্ন রকম কারণ হতে পারে। ব্যবসাকে এক্সপ্যান্ড করার, প্রমোট করার, কোনো ব্যবসা রিলেটেড কোনো মিটিংয়ে যাওয়া, তো এইগুলোকে আমরা বলছি যে পর্যটন হচ্ছে, তাকে আমরা বলছি ব্যবসায়িক পর্যটন। এরপর হচ্ছে গেস্ট রুম পরিবেশিত খাবার বা পানীয় কি বলে? যেইটা আমাদের গেস্ট রুমেই সার্ভ করে, খাবার বিভিন্ন জায়গাতে সার্ভ করে, আমরা রেস্টুরেন্টে আছে, ওকে, বারে আছে, কফি শপে আছে, বিভিন্ন, কিন্তু গেস্টের রুমে যে খাবার বা পানীয় সার্ভ করে তাকে আমরা কি বলি? একটাই নাম, রুম সার্ভিস। রুম সার্ভিস তাকে আমরা বলি। নেক্সট হচ্ছে শিষ্টাচার বলতে কি বোঝো? শিষ্টাচার বলতে আমি সেটাকেই বুঝি আমাদের কার্টেসি, সৌজন্যবোধ, সেইগুলোকে শিষ্টাচার। শিষ্টাচার কি হতে পারে? যে লোকের সামনে আস্তে আস্তে কথা বলা, হেসে কথা বলা, আহ কথা বলার সময় মাথা না চুলকানো, কান না চুলকানো, এই শিষ্টাচার, এবং বুঝে কথা বলা, আর্গুমেন্টে মাথা গরম করা নয়, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমরা শিষ্টাচার বলতে পারি। শিষ্টাচার সম্বন্ধে অনেক কিছু বলা যেতে পারে, বাট আপাতত হোটেল ইন্ডাস্ট্রি রিলেটেড এই জিনিসগুলো আমাদের করতে হবে। আস্তে আস্তে কথা বলা, হাঁচি এলে মুখের সামনে হাতটা নিয়ে আসা, এই সব জিনিসগুলো, এইগুলোকে আমরা শিষ্টাচার বলছি। তারপর এছাড়া শিষ্টাচার কি হতে পারে? কেউ যদি খাবার খাচ্ছে, খাবার খেতে খেতে জল শেষ হয়ে তাকে জলটা দেওয়া, কেউ কাউকে টেবিলে বসার সময় চেয়ারটাকে একটু টেনে সামনে দিয়ে করে বা পিছন দিকে করে তাকে বসতে সাহায্য করা, দিস ইজ কল্ড শিষ্টাচার। এগুলোকে আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে যে একটু ভালো করে উত্তর দেবে 5 নম্বর, যেগুলো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ দ্বারা সংরক্ষিত গ্রাহক সম্পর্কিত নথিগুলো কি কি আলোচনা। একটা কাস্টমার সার্ভিসের কাছে সে গ্রাহকের কি কি নথি থাকতে পারে, তার ডিটেলস থাকতে পারে, সে কোন রুমে কি ছিল সেগুলো থাকতে পারে, কোনো রেস্টুরেন্টে খেয়েছিল কি কি হতে পারে। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ তার ডিটেলস, ডেটা সব কিছু থাকতে পারে। রুম বুক করতে হলে তার রুম নাম্বার, সে কবে কি কি ছিল, তার নাম, পুরো নাম, কোথা থেকে এসছে, পাসপোর্ট ডিটেলস, যদি এখানকার কাস্টমার আধার কার্ড, ভোটার কার্ড, এই জিনিসগুলো, এইগুলোকে আমরা বলছি সেই নথি। সেই নথিগুলো আমরা রাখা যেতে পারে, একজন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সেই জিনিসগুলো থাকে। ভ্রমণ কি? ভ্রমণ বলতে আমরা কি বুঝি? এক স্থান থেকে অন্য স্থানে গমনকে আমরা ভ্রমণ বলছি। ভ্রমণের উদ্দেশ্যগুলো, এই উদ্দেশ্যগুলো হচ্ছে আমরা কি কি কারণে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করি। যেটা একটা যে বিজনেস ট্যুরিজম, যেটা অলরেডি ছিল, যে ব্যবসায়িক উদ্দেশ্যে, হয়তো এডুকেশন পারপাসে পড়তে যাচ্ছি, কোনো রিলিজিয়াস ধর্মীয় কারণে, যেমন আমাদের রিসেন্টলি আমাদের এই ইয়েটা হলো কুম্ভ মেলা, এই কোনো ধর্মীয় কারণে যাচ্ছি, কোনো স্পোর্টস ট্যুরিজম মানে খেলা দেখতে বা খেলতে যাচ্ছি, এই জিনিসগুলো আমাদের বিভিন্ন রকম কারণ হতে পারে ভ্রমণের উদ্দেশ্যগুলো। ডাক্তার দেখাতে যাচ্ছি, হেলথ ট্যুরিজম, কোনো আমার চিকিৎসার জন্য কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, বিভিন্ন রকম ভ্রমণের উদ্দেশ্য হতে পারে, ঠিক আছে? এবার তারপরে আসি যোগাযোগের বাধা সমূহ। যোগাযোগের বাধা সমূহ বলতে কি বুঝি? আমরা যোগাযোগ করার সময় কি কি বাধা হতে পারে। যোগাযোগ বলতে কিন্তু কথোপকথন, আমরা সেটাকে ধরছি, ঠিক আছে? এখানে কি হতে পারে? আমি যদি কোনো আরেকের সাথে কথা বলছি, কি সমস্যা হতে পারে? ধর বিদেশে বা চাইনিজ কোনো লোকের সাথে কথা বলছি, কি সমস্যা হতে পারে? ভাষাগত সমস্যা, যে ভাষাটা বুঝতে পারছি না, কি বলছে বোঝা যাচ্ছে না, কি বলতে চাইছে, ঠিক আছে? এছাড়া কি হতে পারে? এছাড়া হতে পারে হয়তো আমাদের সময়টা, যখন যোগাযোগ করতে চাইছি সেই সময় তো ঘুমিয়ে আছে বা কোনো সমস্যা হচ্ছে, বা সেই জায়গায় কি হতো নতুন লোক এসছে, আমি যেখানে আমি কন্ট্যাক্ট করছি সেইটার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। আমি এখান থেকে চায়নার কোনো হোটেলে বুক করতে যাচ্ছি, সেখানে দেখছি সে যে লোকটা সে জানেই না, মানে ইনফরমেশনের অভাব। এই কারণ বশত আমরা কিন্তু যোগাযোগের বাধা সমূহ হতে পারি, ঠিক আছে? যে এই অর্থ বুঝতে না পারা, সে ঠিকঠাক ইনফরমেশন বুঝতে, আমার ভাষা বুঝতে না পারা, আমার উদ্দেশ্য বুঝতে না পারে, এই জিনিসগুলোর কারণে কিন্তু বিভিন্ন রকম বাধা সৃষ্টি হতে পারে আমাদের যোগাযোগের সময়।